সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চোখের সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে টিভির আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, কেবল বয়স বাড়লেই চোখের সমস্যা হয়, আগেকার দিনের এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে আজকের পৃথিবীতে যে কোনো বয়সী মানুষের মতো শিশুদের চোখেও নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তাই অল্প বয়স থেকেই এখন প্রতিটি শিশুকে চিকিৎসা বিজ্ঞান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকে এবং শিশুর চোখের বা দৃষ্টিশক্তির বিভিন্ন সমস্যাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তাই খুব প্রাসঙ্গিকভাবেই আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর চোখের নানাবিধ সমস্যা এবং তার প্রতিকার। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান আকন্দ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, প্রথমেই আমরা অন্যরকম একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আজকের যুগটি হচ্ছে প্রযুক্তির যুগ। নানাবিধ প্রযুক্তির ব্যবহার সবাই করছে, শিশুরাও করছে। তো আমরা যেটি বলতে চাইছি যে শিশুদের মাত্রাতিরিক্ত বিভিন্ন রকম ডিজিটাল ডিভাইসের ব্যবহারও আমরা করতে দেখছি। এতে আসলে কি কি ধরনের ক্ষতি হতে পারে, এই বিষয়টি নিয়ে একটু বলবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ একটি এবং সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন। আসলে ডিজিটাল ডিভাইস বা আমরা যেটা প্রত্যেক জীবনে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন ট্যাবলেট, মোবাইল, ল্যাপটপ, এছাড়া আমাদের যে কম্পিউটারগুলো আমরা ইউজ করি, এগুলির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের বড়দের যেমন চোখে নানাবিধ ক্ষতি হচ্ছে, তেমনিভাবে শিশুদের আরও মারাত্মক রকমের চোখের দৃষ্টি ঝুঁকির মধ্যে পড়ছে এবং নানাবিধ চোখের সমস্যা তৈরি হচ্ছে। শুধু চোখেরই না, আমরা দেখি যে তাদের মানসিক এবং অন্যান্য পারিপার্শ্বিক বেশ কিছু বৈশিষ্ট্যগত বা চারিত্রিক কিছু সমস্যার পরিবর্তন হচ্ছে, বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে। তো আমরা আজকে মেইনলি যে ফোকাস করবো যেটা চোখের যে দৃষ্টির যে সমস্যাগুলি সাধারণত আমরা যেটা সবচেয়ে কমনলি পাই যে মাত্রাতিরিক্ত ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ফলে চোখের পাওয়ারজনিত সমস্যা বা সহজ ভাষা আমরা যেটা চশমার যে দৃষ্টি ত্রুটি বলে থাকি সেটা তৈরি হচ্ছে। এবং এটা আমরা খুব উদ্বেগজনকভাবে লক্ষ্য করছি যে বিগত বছরখানেক ধরে, বিশেষ করে যে করোনাকালীন সময়গুলিতে মাত্রাতিরিক্ত ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়ে গেছে। এবং আমরা জানি যে আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে এবং এই ক্লাসের বাইরে বাচ্চারা প্রচুর সময় ব্যবহার করছে, যার ফলে তাদের প্রচুর পাওয়ারের সমস্যা বা দৃষ্টি ত্রুটি তৈরি হচ্ছে। এছাড়াও আরেকটি যেটা হয় যে কারো যদি যেসব শিশুদের আগে থেকেই দৃষ্টি ত্রুটি থেকে থাকে তাদেরটা খুব দ্রুত বাড়ছে। আচ্ছা। এবং এছাড়াও তাদের আরও কিছু যেমন চোখের ড্রাই আই বা শুষ্কতা তৈরি হচ্ছে। এবং আপনার যে দেখা যাচ্ছে অনেকে যে আমরা বলি যে অনেক সময় বাঁকা চোখ বা টেরা চোখের কিন্তু যাদের আগেটা যেটা ছিল সুপ্ত সেটা কিন্তু হঠাৎ প্রকাশিত হচ্ছে এবং দীর্ঘ সময় থাকার কারণে তার যে মাথা ব্যথা এবং চোখের পানি শুকিয়ে যাওয়া, এই ধরনের নানাবিধ চোখের সমস্যা তৈরি হচ্ছে, যেটা সুদূর প্রসারী ইফেক্ট হচ্ছে। আমরা একটা ছবি দেখলে দেখবো, আমরা কয়েকটি ছবি দেখতে পারি প্রায় সময় এরকম হাতে দুটো মোবাইল বা ডিভাইস নিয়ে, পরবর্তী ছবি দেখবো যে ল্যাপটপ বা কম্পিউটার সামনে বসে আছে। এমনকি পরের ছবি দেখবেন যেটি আমরা ছোট শিশুদের একদম 5-6 মাস বয়সে তাদের হাতে কিন্তু মোবাইল তুলে দিচ্ছি এরকমভাবে, তারাও কিন্তু দেখা যাচ্ছে সেটা নিয়ে ব্যস্ত এবং দীর্ঘ সময় কাটাচ্ছে। এবং এই পরের ছবিতে আমরা দেখব যে গবেষণায় দেখা গেছে যে এরকম প্রায় 7টি হার্মফুল ইফেক্ট তৈরি হচ্ছে। এর মধ্যে যেমন আমরা কম্পিউটার ভিশন সিনড্রোম বলছি, যেটাকে আমরা আগেই বললাম যে দৃষ্টি ত্রুটি, চোখ শুকিয়ে যাওয়া, তার বিভিন্ন ধরনের চোখের যে বিভিন্ন ধরনের যে অংশ রয়েছে সেগুলোর পরিবর্তন হয়ে যাওয়া, তারপর রেটিনার বিভিন্ন সমস্যা তৈরি হওয়া, নানাবিধ তৈরি হচ্ছে। এছাড়াও তাদের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, ঘুম কম হচ্ছে, বাচ্চারা ইরিটেবল হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো মাত্রাতিরিক্ত ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে আসলে যে সকল ক্ষতি হয় আপনার কাছে বর্ণনাও শুনলাম, আমরা কিছু ছবিও দেখলাম। আসলে এর থেকে পরিত্রাণের উপায় কি হতে পারে? একজন শিশুদের চোখের বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলবেন? আমি প্রথমে যদি বলতে চাই যে অনলাইনে ক্লাস যেহেতু হচ্ছে, তো অনলাইনে ক্লাসের সময়টাতে আমরা আমাদের শিক্ষকদেরও বলি যেন প্রতিটা ক্লাসের মাঝখানে যে 10 থেকে 15 মিনিট অ্যাটলিস্ট গ্যাপ দেওয়া উচিত। আচ্ছা। এবং গ্যাপ দেওয়ার পরে যে তার যতক্ষণ ক্লাস থাকবে এই সময় ছাড়া বাকি সময় যেন সে মোবাইল বা ট্যাব না ধরে। এবং এ ব্যাপারে অভিভাবকদের একটু সচেতন থাকতে হবে যে সে অন্য সময় মোবাইল ডিভাইস ব্যবহার করছে কিনা, এটা অ্যাভয়েড করতে হবে। তারপর আমরা যেটা করতে পারি, আসলে বাচ্চাদেরকে একটু সময় দিতে হবে এবং তাদেরকে বিভিন্ন ধরনের খেলাধুলায়, যেমন ইনডোর কিছু গেমস আছে, যেমন লুডো, ক্যারাম বা অন্যান্য খেলা, তাদেরকে বই পড়তে উৎসাহিত করতে হবে। এবং এখন যদি লকডাউনে বাইরে না গেলে ছাদে যেতে পারে বাচ্চারা এবং একটু দৌড়াদৌড়ি বা খেলাধুলা করতে পারে। এবং অভিভাবকদের একটা সময় দিতে হবে, তার সাথে গল্প করা বা তাদের থেকে ওই ডিভাইস থেকে একটু দূরে রাখতে হবে। আসলে ডিভাইস থেকে কিভাবে অন্যদিকে তার মনোযোগটি আকর্ষণ করা যায় সেই চেষ্টা করবার কথা আপনি বলছেন অভিভাবকদের ক্ষেত্রে। আরেকটি বিষয় জানতে চাইবো, তা হচ্ছে শিশুদের চোখে কোনো দৃষ্টিগত সমস্যা আছে কিনা বা ত্রুটি হয়েছে কিনা, সেটি আমরা স্বাভাবিকভাবে কিভাবে বুঝতে পারি?
আচ্ছা, আমরা প্রথমে যেহেতু শিশুরা কিন্তু বড়দের মতো এক্সপ্রেস বা বলতে পারে না যে আমাদের চোখের দৃষ্টি ত্রুটি হচ্ছে, কিন্তু কিছু কিছু লক্ষণ বা সিমটম দেখে কিন্তু বোঝা সম্ভব যে তার দৃষ্টি ত্রুটি হয়েছে। যেমন খুব কমন একটা সমস্যা হচ্ছে, দেখবেন যে বাচ্চারা অনেক সময় টিভি দেখার সময় কাছে চলে যায়। জি। তারপর আমরা যেমন বই স্বাভাবিক যে দূরত্বে পড়ি তার চেয়ে খুব কাছে নিয়ে বইটা পড়ে। তাছাড়া সে অনেক সময় দেখা যায় চোখটা স্কুইজ করে বা শুরু করে কুচকিয়ে তাকায় প্রায় সময়। এবং অনেক সময় যারা একটু ওল্ডার, যেমন 4-5 বছরের বয়সের বেশি বাচ্চাদের কিন্তু মানে মাথা ব্যথার কমপ্লেনও করতে পারে। বা অনেক সময় দেখা যায় যে সে একটু বাঁকা করে তাকায় বা টেরা করে তাকায় বা একটু বিশেষ অ্যাঙ্গেলে তাকিয়ে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে একটা জিনিস দুইটা বা ডাবল ভিশনের কমপ্লেনও করতে পারে। জি। তো এই সমস্যাগুলো যদি আপনারা কখনো দেখেন ওইভাবে করে, তাহলে অবশ্যই বুঝবেন যে তার দৃষ্টি ত্রুটি হচ্ছে বা পাওয়ার জনিত সমস্যা তৈরি হচ্ছে। আমরা কিছু ছবির মাধ্যমে যদি একটু বোঝবার চেষ্টা করি, কয়েকটি ছবি আছে আমাদের কাছে। জি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে আমরা যেহেতু বাচ্চারা বলতে পারে না, এই জন্য আমাদের বাচ্চাদের আসলে রুটিনলি কিছু এক্সাম বা পরীক্ষা নিরীক্ষা করা উচিত, যার জন্য আমরা বুঝতে পারবো, যে রুটিন স্ক্রিনিং টেস্ট বলা হয়। পরের ছবিতে আমরা দেখব যে আমরা সাধারণত যে কেন দেখি, আসলে আমরা গবেষণায় দেখা গেছে যে প্রতি 4 জন শিশুর মধ্যে একজন শিশু কিন্তু যাদের দৃষ্টি ত্রুটি থাকে, আচ্ছা। এটা স্ক্রিনিং করলে পাওয়া যায়। পরের ছবিতে আমরা দেখব যে এখানে দেখেন কিছু ডাটাও আছে, যে দেখা যায় যে 5 বছর বয়সের বাচ্চাদের মধ্যে প্রায় আমরা যদি পরীক্ষা করি তাহলে দেখা যায় যে 1/4 বাচ্চাদের কিন্তু সরাসরি আমরা চশমার পাওয়ার জনিত সমস্যা পেয়ে থাকি। এই জন্যই আমরা সাধারণত যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের একটা গাইডলাইনে দিয়েছে যে আমরা যাতে একটি বাচ্চা স্কুলে দেওয়ার আগ পর্যন্ত যাতে 3 বার কমপক্ষে পরীক্ষা করা হয়। এবং অ্যাটলিস্ট আমরা বলি যে প্রি স্কুল চেক আপ, বাচ্চাদের যখন আপনি স্কুলে দিবেন তার আগে অবশ্যই একবার চোখের দৃষ্টি পরীক্ষা করে দিবেন। আপনি বললেন যে এই পরীক্ষাগুলোর মাধ্যমে বা কখন কখন পরীক্ষা করা উচিত, কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখে গার্জিয়ানরা বুঝতে পারবেন যে তাদের শিশুদের চোখে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি এমন হয় যে সমস্যা রয়েছে শিশুদের দৃষ্টি ত্রুটিজনিত, কিন্তু পরীক্ষা করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কি ধরনের ক্ষতি হতে পারে? বড়দের কিন্তু যে চোখের দৃষ্টি ত্রুটি যদি একটু হয়, অল্প বিস্তর হলেও কিন্তু এটা আমরা ওভারকাম করতে পারি। কিন্তু শিশুদের যদি দৃষ্টি ত্রুটি থেকে থাকে এবং আমরা যদি এটা না সময় মতো চিকিৎসা না দিতে পারি, তাহলে ভবিষ্যতে দেখা যায় ওই চোখটি অলস হয়ে যায় বা দৃষ্টিহীনতার দিকে চলে যায়। পরবর্তী চশমা দিলেও তার সেই দৃষ্টিটা কিন্তু আর ফিরে আসে না। যার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের লেজিয়াই হয়ে যায়, দৃষ্টিহীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যেহেতু বর্তমানে ঢাকা আই কেয়ার হসপিটালে কাজ করছেন, আমি একটু জানতে চাইবো যে সেখানে শিশুদের চোখ পরীক্ষা করবার জন্য বা দৃষ্টি কোনো ত্রুটি রয়েছে কিনা সেগুলি পরীক্ষা করবার জন্য এবং তাদের চিকিৎসার সুযোগ সুবিধা কীরকম রয়েছে সেই বিষয়টি নিয়ে একটু জানাবেন আমাকে। শিশুদের চোখের জন্য আমাদের আলাদা ডিপার্টমেন্টই আছে, হ্যাঁ, বিশেষায়িত। এখানে আমাদের ডাক্তারও আছেন, আমরা আছি, এবং আমাদের একটি বিশেষায়িত টিমও আছে, যে টিমের মাধ্যমে আমরা যে কোনো বয়সের বাচ্চাদের, বিশেষ করে একদম নিউবর্ন থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাদের চোখের পরীক্ষা নিরীক্ষা করতে পারি। এবং আসলে শিশুদের চোখ পরীক্ষার জন্য বিশেষ কিছু প্রযুক্তি এবং ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে, যেগুলো আমাদের ঢাকা আই কেয়ারে অ্যাভেলেবল আছে। এবং শিশুদের চোখ পরীক্ষার জন্য আরও আপনারা জানেন যে অনেক বাচ্চাদের সিপি বা অটিস্টিক বাচ্চা থাকে, বা দেখা যায় ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট বলি আমরা, বা মেন্টালি রিটার্ডেড বাচ্চা থাকে, যাদেরকে আসলে স্বাভাবিক উপায়ে কিন্তু পরীক্ষা করা যায় না। তো তাদের ক্ষেত্রে আমাদের এখানে আমরা এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া বা শর্ট অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা কিন্তু তার ডিটেল এক্সামিনেশনটা করতে পারি, যেটার ফ্যাসিলিটিস আমাদের ঢাকা আই কেয়ারে আছেন। চোখের পাতায়ও আমরা জানি বিভিন্ন রকম সমস্যা হতে পারে। শিশুদের চোখের পাতায় কি ধরনের সমস্যা হয় বা চোখ লাল হয়ে যাওয়া, সেই সাথে পাতার রোগের কোনো সম্পর্ক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু বলবেন। আমাদের চোখের যে পাতা, এটা একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং চোখের এই পাতার মধ্যে কিন্তু বিভিন্ন আবার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস আছে, যেমন আইল্যাশ আছে, তারপর চোখের ভেতরে কিছু গ্রন্থি আছে, ঘাম গ্রন্থি আছে, এবং ভেতরে কিছু লেয়ার আছেন, যেগুলিতে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এবং বিশেষত আমি শিশুদের কিছু রোগ হয়ে থাকে খুব কমনলি, এবং এটা বাচ্চাদেরই বেশি হয়ে থাকে। যেমন প্রথমে আমরা বলবো একটি হচ্ছে যেমন প্রদাহ। জি। যে আমাদের চোখের পাতায় যে আইল্যাশ থাকে, যেটা আমরা চোখের পিসি বলে, সেখানে কিছু জীবাণু আছে, যে জীবাণুগুলো সংক্রমণ হলে অনেক সময় চোখের স্টাই জাতীয় একটা রোগ হয়ে থাকে, যেটাকে আমরা বাংলা ভাষা অঞ্জলিও বলে থাকি। এবং এটা কিন্তু খুব পেইনফুল এবং ব্যথা হয় এবং ফুলে যায়, এবং বাচ্চাদের খুব কষ্ট হয়, এবং দেখা যায় চোখের পাতা ফুলে গিয়ে অনেক সময় খুব কমপ্লিকেশন হয়, দেখা যায় পুরো চোখের পাতায় ইনফেকশনটা ছড়িয়ে পড়ে। এছাড়াও আরও রোগ আছে, যেমন কিছু ক্যালাজিয়ান বলি আমরা, যে চোখের ঘর্মগ্রন্থির একটা রোগ। তারপর আছে যেমন আপনার চোখের পাতা পড়ে যাওয়া বা চোখের পাতা ফুলে যাওয়া, গোটা হওয়া, স্কোমাজোলিফাইটিস, বিভিন্ন ধরনের রোগ আছে আর কি। চোখের পাতার বিভিন্ন রোগের কথা বলতে গিয়ে আপনি প্রথমে যেহেতু স্টাইয়ের কথা বললেন, একটু ফোড়া বা অঞ্জনি যেটিকে আমরা বলি, আসলে এটির চিকিৎসা কিভাবে করেন আপনারা? হ্যাঁ, আমরা একটা ছবিও দেখবো যে আসলে স্টাইটা কিন্তু আপনারা দেখে থাকেন প্রায় কমনলি আমরা পেয়ে থাকি। এখানে একটা ছবি দেখা যাচ্ছে নিচের পাতা, এটা নিচের পাতা উপরের পাতায় যে কোনো জায়গায় হতে পারে, এবং এটা সাধারণত এই স্পেসিফিক জায়গায় একটু পুজে হয় এবং আপনার ব্যাকটেরিয়া সংক্রমণ হয়। তো এটা হলে আসলে ভয় পাওয়ার কিছু নেই। সাথে সাথে আমরা যে চিকিৎসাটা দিয়ে থাকি, যে গরম সেক দিয়ে থাকি এবং কিছু অ্যান্টিবায়োটিক ড্রপ, এবং
অনেক ক্ষেত্রে দেখা যায় মুখে অ্যান্টিবায়োটিক ওষুধের প্রয়োগের প্রয়োজন পড়ে থাকে। তো এই চিকিৎসাগুলি দিলে কিন্তু সে ভালো হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস আছে, খেয়াল রাখতে হবে যে কারো যদি বারে বারে এই রোগটা হয়, তাহলে কিন্তু আমরা ধরে নিই যে অনেক সময় যে তার দৃষ্টি ত্রুটি থাকলে এই সমস্যাটা তৈরি হয়। আপনার কাছে আমরা স্টাইয়ের কথা শুনলাম, এছাড়াও চোখের পাতায় অনেক সময় টিউমারের কথা শোনা যায়। আসলে কি চোখের পাতায় কোনো টিউমার হতে পারে? হলে সেটি কিভাবে আপনারা চিকিৎসা করেন? হ্যাঁ, এটা আসলে আক্ষরিক অর্থে টিউমার বললেও এটা কিন্তু সাধারণ অন্য ক্যান্সারের মতো না। চোখের পাতায় আপনারা একটা ছবি দেখলে বুঝবেন, এটাও খুব সাধারণভাবে আমরা পেয়ে থাকি। এটা আমাদের চোখের পাতায় কিছু গ্রন্থি থাকে, যেটা আমরা একটা তৈলাক্ত একটা গ্রন্থি বলি, মিওম্যান গ্ল্যান্ড। তো এটাতে অনেক সময় দেখা যায় ব্লক হয়ে গেলে আস্তে আস্তে ভেতরে এটা জমে এরকম গোটার মতো হয়ে যায়, নডিউলের মতো। এটা উপরের পাতায় বা নিচের পাতায় হতে পারে, এক বা একাধিক যে কোনোটাই হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে নিয়ম হচ্ছে যে আমরা যদি যখনই হবে খুব ছোট অবস্থাতেই নিয়ে আসলে আমরা এক্ষেত্রে কিছু আমরা কনজারভেটিভ কিছু চিকিৎসা দিয়ে এবং ওষুধ দিলে অনেক সময় ভালো হয়ে যায়। কিন্তু যদি এটাকে পুষে রাখেন বা অনেক সময় বড় হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে এটা ছোট একটি সার্জারির মাধ্যমে এই চোখের এই গ্রন্থির যে রোগটা এটাকে সারিয়ে তোলা সম্ভব। আমরা দুটো রোগের কথা শুনলাম, এছাড়াও আর কিছু কি হ্যাঁ, হতে পারে? আরও কয়েকটি রোগ আছে যেটাকে আমরা কমনলি একটা বলি অ্যালার্জিক কনজাংটিভাইটিস, আর আরেকটা যেটা আছে স্কোয়ামাস ব্লেফারাইটিস বলে থাকি, বা চোখের পাতার খুশকিজনিত রোগ। খুব সহজ ভাষা বলতে পারি যে আমাদের চুলে যেমন খুশকি হয়, ঠিক সেরকমই চোখের যে আইল্যাশ আছে বা চোখের পিসি আছে, এখানে খুশকির মতো কিছু কিছু ফাঙ্গাস বা এরকম স্কেলের মতো হয়, এবং সেটা খুব আপনারা দেখতে পাচ্ছেন যে খুব আসলে চোখের জন্য খুব যন্ত্রণাদায়ক, এবং চোখে কন্টিনিউয়াসলি দেখা যায় ময়লা তৈরি হয়, এখানে অয়েলি একটা সিক্রেশনের মতো তৈরি হয় এবং চোখের মধ্যে ইরিটেশন হয়। হ্যাঁ, এবং এটা দীর্ঘকালীন, হ্যাঁ চুলকানির মতো হয়, এবং এটা যদি দীর্ঘদিন থাকে তখন দেখা যায় চোখের পিসিগুলো কিন্তু পড়ে যায় এবং চোখের চামড়া মোটা হয়ে যায়, জি, এবং অন্যান্য সমস্যা তৈরি হয়ে থাকে। চিকিৎসা কিভাবে করা হয়? হ্যাঁ, এই স্কোয়ামাস ব্লেফারাইটিস আমরা যদি প্রাথমিক অবস্থায় সাধারণত দেখা যায় যে কিছু ওষুধ দিই এবং কিছু অয়েন্টমেন্ট দিয়ে প্রয়োগ করি, এবং আরেকটা যেটা বলি আমরা চোখের পিসির যে হাইজিন বলি, যে লিড হাইজিন, যেমন এখানে আমরা বলি যে চোখের পাতাটা পরিষ্কার করার জন্য এটা কিছু শ্যাম্পু দিয়ে আপনার ওই যে আইল্যাশের গোড়াগুলো পরিষ্কার করতে হবে এবং চুলকে খুশকি মুক্ত রাখতে হবে। তো এবং আমরা কিছু অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, এবং বিশেষ কিছু ড্রপের মাধ্যমে দিলে দীর্ঘমেয়াদী চিকিৎসাতে এটা সেরে যায়। জি, আপনার কাছে খুব সহজভাবে একটি কথা শুনলাম যে খুশকি মুক্ত রাখতে হবে, সেভাবেই আপনারা চিকিৎসা করেন। আমরা যদিও অনেক সময় সবসময় বলি যে মাথার খুশকির জন্যই আমরা শ্যাম্পু ব্যবহার করি, আসলে বিষয়টি চোখের পাতায় যে সাদা সাদা ফাঙ্গাল ইনফেকশন সেটির জন্য আপনি এটি বলছেন। আমরা চোখের পাতার বিভিন্ন রোগ সম্পর্কে আপনার কাছে শুনলাম, চোখের বিশেষ করে শিশুদের চোখের অন্যান্য বেশ কিছু রোগ সম্পর্কে আপনার কাছে আরও শুনবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, শিশুরা কেমন করে কোন কোন ধরনের দৃষ্টি সমস্যায় আক্রান্ত হতে পারে আর তার স্বাভাবিক চিকিৎসা নিয়ে আজকে আমরা কথা বলছি ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান আকন্দ এর সাথে। ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের এই আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতির শেষে, সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ সকলকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। শিশুদের চোখের নানাবিধ সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান আকন্দ। ফিরছি আমরা আলোচনায়। আমরা বিরতির পূর্বে শিশুদের চোখের নানাবিধ সমস্যা নিয়ে কথা বলছিলাম, সেই প্রসঙ্গেই আপনি লেজি আইয়ের কথা বলেছিলেন। আমি একটু ডিটেলস জানতে চাইব যে অলস চোখ বা লেজি আই কি এবং এটির চিকিৎসা আপনারা কিভাবে করে থাকেন? হ্যাঁ, আসলে লেজি আই বা অলস চোখ, এটা কিন্তু নামেই বোঝা যাচ্ছে যে এটা বিশেষ ধরনের একটি চোখের অবস্থা বলি আমরা। এটা সাধারণত যদি কোনো শিশুর চোখের যদি দৃষ্টি ত্রুটি থেকে থাকে বা চোখের আসলে যে কোনো সমস্যায় যদি থাকে যেখানে তার দৃষ্টি ত্রুটির সম্ভাবনা থাকে, এইসব ক্ষেত্রে যদি চোখটা আস্তে আস্তে তার দৃষ্টির যে স্বাভাবিক দৃষ্টিসীমা এটা আস্তে আস্তে কমতে থাকে, এই অবস্থাটাকে আমরা বলে থাকি লেজি আই বা অলস চোখ। আমরা একটি ছবি দেখলে বুঝবো আসলে লেজি আই বা অলস চোখের আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্বাভাবিক দৃষ্টি যে ছবি যেরকম থাকার কথা আস্তে আস্তে সে ফেড হয়ে যায় বা ক্রমশ ঝাপসা দেখে, এবং পরের ছবিতে আমরা দেখবো আসলে এটা কেন হয়। আসলে ঝাপসা অলস চোখ বা লেজি আই হয়ে থাকে আমাদের ব্রেন আসলে দুটো চোখ দিয়ে যখন সমান রকম দেখে, একই রকম যদি দেখে বা পরিষ্কার যদি দেখে, তখন সেটা ব্রেন ঠিকমতো ইন্টিগ্রেট করে এবং আমরা দেখতে পাই। যদি কোনো কারণে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছবি এক চোখের দৃষ্টি ত্রুটি থাকার কারণে সেটা ব্রেনে যাচ্ছে কিন্তু ঠিকমতো প্রসেস হচ্ছে না, ঝাপসা দৃষ্টি ইমেজ যাচ্ছে, বা যদি ওই চোখে তার টেরা বা বাঁকা থাকে তাহলে ওই চোখ দিয়ে যে দৃষ্টির যে ইমেজটা যাবে সেটা সঠিকভাবে মস্তিষ্ক গ্রহণ করতে পারে না। যার জন্য আস্তে আস্তে ওই যে চোখের দৃষ্টি কম থাকে সেটি ধীরে ধীরে অলস হয়ে যায় এবং মস্তিষ্ক এটাকে আস্তে আস্তে সাপ্রেস করে দেয়। এই অলস চোখ বা লেজি আই যেটার বর্ণনা আপনার কাছে আমরা শুনলাম, এ থেকে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? অনেক সময় আমরা শুনেছি যে
টেরা চোখেরও কারণ এটি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, আসলে যে চোখটি লেজি থাকে বা অলস হয়ে যায়, সেটি কিন্তু আস্তে আস্তে যখন কাজ করে না তখন সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বাঁকা হয়ে যায় জি। বা টেরা হয়ে যায়। আরেকটা যেটা সবচেয়ে মানে ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে যে এই চোখের আস্তে আস্তে দৃষ্টিটা কমতে থাকে এবং কমতে কমতে একটি পর্যায়ে দেখা যায় যেটাকে আসলে চিকিৎসা দিয়ে কিন্তু ওই দৃষ্টিটা ফেরানো সম্ভব হয় না এবং অনেকটা দৃষ্টিহীনতার দিকে চলে যায় এবং দীর্ঘমেয়াদী চোখের আপনার এটা রেটিনা এবং আমরা অপটিক নার্ভ বলি, সেটা দুর্বল হতে হতে সেটা পুরোপুরি মানে অকেজই হয়ে যায় আসলে। আপনি যেহেতু টেরা চোখের প্রসঙ্গে আমাদেরকে বলতে শুরু করেছিলেন, একটু বুঝিয়ে বলবেন টেরা চোখ আসলে কি, কিভাবে টেরা হয়ে যায় চোখটি? আমরা আসলে টেরা চোখ সম্বন্ধে সবাই কম বেশি জানি এবং এটা সম্বন্ধে আসলে অনেক মানে ভুলভ্রান্তিও আছে এবং অনেক ট্যাবু আছে সমাজে যে এটা সম্বন্ধে, কিন্তু এটা আসলে প্রথমে মনে রাখতে হবে টেরা চোখ একটি রোগ এবং এটা চোখের একটি রোগ এবং এটা যে কোনো বয়সে হতে পারে এবং সাধারণত আমরা জন্মগতভাবে যে টেরা চোখটা যেটা এটা বেশি পেয়ে থাকি এবং টেরা চোখ হওয়ার বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে বংশগত, যদি কারো ফ্যামিলিতে থেকে থাকে। এছাড়াও যে জন্মগতভাবে দেখা যায় কিছু অ্যাবনর্মালিটিসের কারণে হয়ে থাকে, গঠনগত ত্রুটির কারণে আমাদের মাংসপেশির যে স্নায়ুতন্ত্রের যে সাপ্লাইগুলো আছে সেটা যদি কোনো কারণে দুর্বলতা থাকে অথবা আপনার দেখা যায় অনেক সময় আঘাতের কারণেও এটা হতে পারে। তাছাড়া এবং অনেক সময় দেখা যায় চশমার কিছু কিছু বিশেষ পাওয়ারের কারণে চোখ বাঁকা হতে পারে। তো এটা কিন্তু আসলে একদম ছোট বয়স থেকে জন্মের পরপরই এক বছরের মধ্যে বা এক বছরের পরেও দেখা যেতে পারে। টেরা চোখ কি হঠাৎ করে তৈরি হয় নাকি পূর্বে কিছু লক্ষণ প্রকাশ পায়, সেই উপসর্গ বা লক্ষণগুলো? আচ্ছা, টেরা চোখের যে প্রধান উপসর্গ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা চোখে দেখলেই আসলে বুঝতে পারি যে দুটো চোখ সমান্তরালভাবে নেই, একটি বা দুটি চোখ দুটি ভিন্ন দিকে অবস্থান করে, এটা হচ্ছে প্রথম সিমটম। এছাড়াও আরেকটা যেটা হয় যে সে টেরা চোখটাকে কাউন্টার করার জন্য সে বিশেষ দিকে এটি অ্যাঙ্গেল করে তাকায়। এরকম করলেই তাকে টেরা চোখ যে হচ্ছে সেই সমস্যাটি বোঝা যায়। চিকিৎসা আপনারা কিভাবে করেন এবং চিকিৎসা যদি না করা হয় কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? প্রথমে আমরা আসলে বলি যে টেরা চোখ আমরা যে ধরনের দেখতে পাই তার মধ্যে তিনটি বিশেষ শ্রেণী আমরা পেয়ে থাকি। যে টেরা চোখটা দেখা যায় যে হয় ভেতরের দিকে থাকে অথবা বাইরের দিকে অথবা উপরে বা নিচের দিকে থাকতে পারে। আপনারা ছবি দেখলে আরো পরিষ্কার বুঝতে পারবেন যে যে কোনো ধরনের টেরাই হোক না কেন, এটা প্রথমে যে আমরা চিকিৎসা করি সেটা হচ্ছে তার কোনো দৃষ্টি ত্রুটি আছে কিনা বা পাওয়ার জনিত সমস্যা আছে কিনা সেটা দেখি। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এই বিশেষ ধরনের টেরাটা কিন্তু পাওয়ার জনিত কারণে, এবং এটা আমরা কিন্তু যদি যথোপযুক্ত পাওয়ারের চশমা দিই তাহলে চোখ সোজা হয়ে যায় এবং চোখটা ঠিক হয়ে যায়। আচ্ছা, সাধারণত এটা আমরা 15 থেকে 20 ভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে যে টেরা বা বাঁকা চোখের চিকিৎসা হচ্ছে সময় মতো সার্জারি করা। শিশুরা তো অনেক সময় খেলতে খেলতে শরীরের নানা অংশে আঘাত পায়, চোখেও আঘাত লাগতে পারে। এই আঘাত কিভাবে লাগে এবং আঘাত হলে কিভাবে চিকিৎসা শুরু করতে হয় সেই বিষয়টি সম্পর্কে বলবেন। সাধারণত আমরা যেসব ট্রমা পেয়ে থাকি সেখানে দেখা যায় যে বাচ্চা আঘাত পাওয়ার সাথে সাথে দেখা যায় চোখটা খুলতে চায় না, চোখটা বন্ধ করে রাখে এবং সে ব্যথার কথা বলে, চোখ দিয়ে দেখা যায় অনবরত পানি পড়ে এবং যদি চোখটা খুলে দেখা যায় চোখটা লাল হয়ে আছে, জি, বা চোখের উপরে কোনো কিছু পড়ে আছে, বা চোখের দেখা যায় যদি গুরুতর আঘাত হয় তাহলে দেখা যায় যে চোখের ভেতরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকে। এছাড়া অনেক সময় যে চোখের চারপাশেও আঘাতের বিভিন্ন চিহ্ন থাকতে পারে। তো এই লক্ষণগুলো দেখলে কিন্তু আমরা বুঝবো যে তার চোখে কোনো আঘাত লেগেছে এবং সাথে সাথেই কিন্তু চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। যদি এই ধরনের আঘাতের চিকিৎসা না করা হয়, দেরি করা হয়, যদি বুঝতে দেরি হয়, তাহলে কি কি ধরনের ক্ষতি হতে পারে চোখের? তার চোখের দৃষ্টির মারাত্মক ক্ষতি হতে পারে, দৃষ্টির মারাত্মক ক্ষতি হতে পারে এবং অনেক সময় অন্ধত্ব বরণ করতে হয় যদি সময় মতো এবং যদি প্রপার চিকিৎসা না করা হয়। তো আমরা কয়েকটা জিনিস দেখবো যে আমরা সাধারণত কী কী বস্তু দিয়ে আসলে আমরা আঘাত পেয়ে থাকি বাচ্চারা। সাধারণত যেমন খেলনা থাকে এবং বাচ্চাদের যে তাদের পড়ালেখার সামগ্রী যেমন পেন এবং দেখা যায় কোনো শার্প অবজেক্ট দিয়ে হয় এবং বাচ্চারা সময় খেলাধুলা করার সময় দেখা যায় চোখে হঠাৎ করে আঘাত লাগে এবং আপনার শুনে অবাক হবেন যে অনেক সময় বাচ্চাদের নিজেদের চোখে নিজেদের আঙুল দিয়ে কিন্তু প্রায় সময় আমরা বিভিন্ন ধরনের ইনজুরি পেয়ে থাকি। আচ্ছা, অনেক সময় ছোটো বাচ্চাদের হঠাৎ করে। এই জন্য অভিভাবকদের আসলে কিন্তু মানে বাচ্চাদের নখের ব্যাপারে কিন্তু সচেতন থাকা উচিত। আমরা প্রায় ছোট করে কেটে ফেলে থাকি এবং অনেক সময় দেখা যায় বাইরে গেলে যে চোখের হঠাৎ করে ধুলোবালি বা দেখা যায় কোনো ওয়েল্ডিং বা লোহার টুকরো এগুলো কিন্তু চোখের মধ্যে পড়ে যায় এবং ফরেন বডি চোখে পড়ে এবং দেখা যায় অনেক সময় পোকামাকড় যে কোনো কিছু অনেক সময় কর্নিয়ার উপরে সেটা বসে যায়। তো এইসব যে কোনো যেটাই থাকুক সাথে সাথেই কিন্তু আমাদের চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে, কারণ এটা যদি থেকে যায় তাহলে দীর্ঘমেয়াদী চোখের ক্ষতি হবে। আপনি বলছেন যে সাথে সাথেই বা অতি দ্রুত চিকিৎসা শুরু করা উচিত, তাহলে ক্ষতিকর দিক থেকে আমরা রেহাই পেতে পারবো। আরেকটি বিষয় জানবো যে শিশুদের চোখ দিয়ে পানি পড়ে, অনেক সময় আমরা শুনি, আসলে চোখ দিয়ে কেন পানি পড়ে, কোন সমস্যাটির কারণে বা কিভাবে চিকিৎসা শুরু করা উচিত? হ্যাঁ, এটা কিন্তু খুবই মানে আমরা সাধারণ এবং খুব কমন দেখা যায় যে প্রায় 20% নিউবর্ন বা শিশুদের
হওয়ার পরে, জন্মের পর পরে কিন্তু চোখ দিয়ে পানি পড়ে। জি। এটা সাধারণত দেখা যায় আমাদের চোখে যে পানি তৈরি হবে, পানিটা যাওয়ার একটা রাস্তা থাকে যেটা আমরা নেজোল্যাক্রিমাল ডাক্ট বলে থাকি, বা নেত্রনালীর যে পাথ হয়ে যেটা রাস্তাটা, তো এই রাস্তাটা সাধারণত অনেক বাচ্চাদের সরু থাকে, অনেক সময় বন্ধ থাকে। তো এটা যদি সরু বা বন্ধ থাকে তখন দেখা যায় ওই চোখ দিয়ে পানি পড়ে। তো এটা সাধারণত 2 থেকে 3 সপ্তাহের বেশি যদি থেকে যায় তখন আমরা বিশেষ ধরনের কিছু ব্যায়াম দিই এবং ওষুধ প্রয়োগের মাধ্যমে আস্তে আস্তে এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় কিছু কিছু শিশুদের 1 বছরের মধ্যেও যদি এটা ঠিক না হয় তখন আমরা প্রবিং করে থাকি, যেটা আন্ডার অ্যানেস্থেসিয়া দিয়ে, এবং এতে প্রায় 90 থেকে 95% ক্ষেত্রে ঠিক হয়ে যায়। আপনি দুটো পদ্ধতির কথা বললেন, একটি প্রবিং যেটি আপনারা করে থাকেন এবং কিছু ব্যায়ামের কথা ব্যায়াম, উল্লেখ করেছেন, সঠিক যেটি শিখিয়ে নিয়মে দিলে ব্যায়ামটা, হ্যাঁ। সেটি করলে এই চোখ দিয়ে বেশিরভাগ পানি ক্ষেত্রে পড়ার ঠিক হয়ে যায়। সমস্যাটি দূর হয়ে যাবে। আপনার কাছে আজকে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম। শিশুদের চোখ, আসলে শিশুদের শারীরিক বিভিন্ন সমস্যার কারণে আমরা সকলেই উদ্বিগ্ন থাকি। বিশেষ করে চোখের কোনো সমস্যা যদি তৈরি হয় তাহলে অবশ্যই উদ্বিগ্নতা আরও বেশি বাড়ে, কারণ তার সাথে দৃষ্টিশক্তির বিষয়টি জড়িত। আমাদের দর্শকরা বা আমাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন সকলেই নিশ্চয়ই উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের শিশু আগামীকালের সোনালী ভবিষ্যৎ, তাই প্রতিটি শিশুর সুস্থ, স্বচ্ছ, সবল দৃষ্টিশক্তি এবং দৃষ্টিভঙ্গি একান্তই জরুরি। তাই শিশুর চোখের যে কোনো সমস্যায় সঠিক চিকিৎসাটি দিতে হবে সঠিক পরামর্শ। সেই বিষয়টি নিয়েই আজকে আমরা আলোচনার চেষ্টা করেছি। সবার জন্য সুস্থ, সবল, স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজকে বিদায় নেব। সবার জন্য শুভকামনা।